গল্পের শুরুতে আমরা দেখতে পাই দাসীরা কিছু বিষাক্ত ইনসেক্ট নিয়ে তাদের লিডার লিসার কাছে গিয়েছিল আর তাকে বলছিল এগুলো হলো পৃথিবীর সবথেকে রেয়ার ইনসেক্ট। লিসা তার রক্ত সেই ইনসেক্টের মধ্যে দেয়, তো সেটা একটা বাটারফ্লাই হয়ে তার শরীরে মিশে যায় আর সেখানে একটা ছাপ বসে যায়। দাসী বলছিল আপনার শরীর তো সবথেকে পবিত্র শরীর, আপনি তো যত খুশি তত বাচ্চা জন্ম দিতে পারেন, তবে আপনি কেন আপনার সময় বরবাদ করছেন, তাও আবার এই পিস ব্লসমের জন্য? তো লিডার বলছিল পিস ব্লসম এমন এক রেয়ার ইনসেক্ট যারা বডিতে নিজে থেকেই সুগন্ধি তৈরি করতে পারে আর এতে পুরুষরা হট ফিল করে, তাই আজকে আমি এই জিনিসটারই ব্যবহার করব আর আজকের আমি আমার পুরনো বন্ধুর সাথে দেখা করতে যাব। অন্যদিকে আমরা দেখতে পাই প্রিন্সের শরীরে ইয়াং নামের বিষ থাকার কারণে সে যন্ত্রণায় ছটফট করছিল। মিনিস্টার তাকে বলছিল যদি তুমি কোনো পবিত্র মহিলার সাথে সম্পর্ক স্থাপন করো তবে তুমি সম্পূর্ণভাবে সুস্থ হতে পারবে। তো প্রিন্স বলছিল আমি প্রিন্সেস ইয়াউসিকে ছাড়া অন্য কাউকে টাচ করতে পারবো না, তাই তুমি কারো একটা রক্ত নিয়ে আসো। তখনই লিজা সেখানে পৌঁছে যায় আর বলছিল আমাকে ওই লোকেদের থেকে বাঁচিয়ে নাও। প্রিন্স তো তার চোখ দিয়েই দুইজন সৈনিককে হারিয়ে দেয়। লিজা তার প্রাণ বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায়। তখন এই প্রিন্সকে লিজার সুগন্ধ অ্যাট্রাক্ট করে আর সে ভাবছিল শরীরের গন্ধ থেকে আমার নিজেকে এত হট ফিল কেন হচ্ছে। তখনই লিজা তাকে বলছিল আমি তোমার বিষের যন্ত্রণা থেকে তোমাকে মুক্তি দিতে পারি, তুমি চাইলে আমার রক্ত নিতে পারো। কিন্তু প্রিন্স বলছিল তুমি এখান থেকে চলে যাও, কিন্তু লিজা তবু তার শোল্ডার তার দিকে এগিয়ে দেয়। তো প্রিন্স তাকে বাইট করে নেয়, এর ফলে সে একটু আরাম পায়। এরপরে সে বেহুশ হয়ে যায়। এখানে লিসা ভাবছিল সে দ্বিতীয়বার জন্ম নিয়েছে। তার আগের জন্মে প্রিন্স আর ইয়াউসি বিষ মেটানোর জন্য শুধুমাত্র তাকে ব্যবহার করেছিল আর কালো জাদু করে ইয়াউসি তার 4 বাচ্চাকে নিজের বানিয়ে নিয়েছিল আর নিজের ছেলেকে লিজার ছেলের সাথে পাল্টে নিয়েছিল আর সেই কারণেই তাকে মেরে ফেলা হয়েছিল। এইবার সে এইসব কিছুর বদলা নেওয়ার জন্য এসেছে আর সে বলছিল ইয়াউসি তুমি একটু বেশি প্রাউড ফিল করছিলে যে কিনা প্রিন্স তোমার সাথে আছে, কিন্তু এইবার আমি এই রাজপ্রাসাদের রানী হব আর আমি তার ভালোবাসাও তোমার থেকে ছিনিয়ে নেব আর আমার 4 বাচ্চাকেও সুরক্ষিতভাবে জন্ম দেব আর তোমার কালো জাদু থেকেও বাঁচিয়ে নেব। এরপরে আমরা দেখতে পাই মিনিস্টার প্রিন্সকে সুস্থ হতে দেখে শক হয়ে যায়। বিষের আসার একা একাই কীভাবে ঠিক হয়ে গেল। এরপরে সে তার বিষক্রিয়া মিটিয়ে দেওয়া মেয়েটার ছবি দেখায়। প্রিন্স যখনই তার ছবি দেখে তার মনে পড়ে যায় এ তো সেই মেয়েটাই যে কিনা তার প্রাণ বাঁচিয়েছিল। মিনিস্টার বলছিল যদি আপনি ওই মেয়েটার সাথে নাইট স্পেন্ড করে তবে আপনার বিষটা আপনার শরীর থেকে বেরিয়ে যেতে পারে। কিন্তু প্রিন্স বলছিল আমি শুধুমাত্র ইয়াউসির। মিনিস্টার বলছিল আমি জানি, কিন্তু আপনি যদি ওই মেয়েটার সাথে নাইট স্পেন্ড না করেন আপনার মৃত্যু এই বছরের মধ্যেই হয়ে যাবে আর আপনি অন্য কোনো ওমেনকেও টাচ করতে পারবেন না। তো প্রিন্স বলছিল যদি শুধুমাত্র এই একটাই উপায় থেকে থাকে তবে ঠিক আছে, আমি ওই মেয়েটাকে যে কোনো প্রকারেই আমাদের এই প্যালেসে নিয়ে আসবো। এরপরে আমরা দেখতে পাই দাসী লিসাকে বলছিল প্রিন্সের গার্ড সব জায়গায় তাকে খুঁজে বেড়াচ্ছে, সে খুব তাড়াতাড়ি আপনাকে প্যালেসে ডাকবে, তো আপনি নিজে থেকেই কেন চাচ্ছেন না? তো লিসা বলছিল আমার আগের জন্মে কেউই জানতো না আমার রক্ত দিয়ে প্রিন্সের প্রাণ বাঁচতে পারে, কিন্তু এইবার আমি তাকে দেখাবো আর প্রিন্সকে আমি আমার রক্তের এত নেশা করাবো যে কিনা সে আমাকে ছেড়ে থাকতেই পারবে না। ওদিকে ইয়াউসি তার দাসীকে বলছিল কত মাস পরে প্রিন্স ফিরে আসছে, এখন আমি অনেক বেশি খুশি আছি। তো দাসী বলছিল প্রিন্স তার নিজের সাথে ওয়েস্টার্ন রিজন থেকে একটা মেয়েকে সাথে করে নিয়ে এসেছে। এই কথা শোনা মাত্রই ইয়াউসির অনেক বেশি রাগ হচ্ছিল। ওদিকে প্রিন্স লিসাকে বলছিল তোমার রক্ত আমার জন্য মেডিসিনের কাজ করছে, যত সময় না এই বিষক্রিয়া শেষ হচ্ছে তত সময় তোমাকে এখানেই থাকতে হবে আর এরপরেই তুমি এই প্যালেস থেকে যেতে পারো। তো লিসা বলছিল এই বিষটা তো অনেক বেশি ভয়ানক আর শুধুমাত্র রক্ত দিয়ে এই বিষকে শেষ করা যাবে না, তার জন্য আপনাকে আমার সাথে নাইট স্পেন্ড করতে হবে। এই কথা শুনে প্রিন্স অনেক বেশি রেগে যায় আর সে তাকে বলছিল আমি কখনোই ইয়াউসিকে ছেড়ে অন্য কাউকে টাচ করব না। তো লিসা ভাবছিল তবে কি তোমাদের ভালোবাসা এত বেশি শক্তিশালী? তবে ঠিক আছে, আমিও দেখব তা কত সময় পর্যন্ত টিকে থাকে। ঠিক তখনই প্রিন্সের শরীরে আবার বিষের যন্ত্রণা শুরু হয়ে যায় আর সে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। লিসা দেখতে পায় ইয়াউসি প্রিন্সের সাথে দেখা করতে আসছে। সেই সময়টার ফায়দা ওঠানোর জন্য সে তার শোল্ডার প্রিন্সের দিকে এগিয়ে দেয়। প্রিন্স আবার একবার তার শোল্ডারে বাইট করে আর এই সমস্ত কিছু ইয়াউসি দেখছিল আর তার মনে হচ্ছিল প্রিন্স তাকে ধোঁকা দিয়েছে। সৈনিক তাকে বলছিল সে আপনাকে ছাড়া অন্য কাউকে কখনো টাচ করেনি, শুধুমাত্র প্রিন্স তার বিষক্রিয়া মেটানোর জন্য তার রক্ত নিচ্ছে। তো ইয়াউসি তার দাসীকে বলছিল এই মেয়েটা এত বেশি সুন্দর, যদি সে প্রিন্সকে সিডিউস করে নেয় সে তো আমার জায়গা নিয়ে নেবে, তাই তুমি কালকেই তোমার ভাইকে এখানে ডেকে পাঠাও আর আমি খুব তাড়াতাড়ি তাকে এই প্যালেস থেকে বাইরে ফেলার ব্যবস্থা করছি। ওদিকে লিসা প্রিন্সের রুমে ছিল
যখনই প্রিন্স তার চোখ খোলে, লিসা তার শোল্ডার থেকে কাপড় সরিয়ে দেয়। তো প্রিন্স বলছিল, তুমি কতটা নির্লজ্জ, তুমি আমাকে সিডিউস করার জন্য এসব কিছু করছো। তো লিসা বলছিল, আমি তো শুধুমাত্র আমার শোল্ডার থেকে রক্ত নিয়ে আপনার জন্য মেডিসিন বানাচ্ছিলাম। কিন্তু প্রিন্স তার গলা ধরে বলছিল, যদি তুমি আমাকে সিডিউস করার চেষ্টা করো তবে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো, আর আমার পারমিশন ছাড়া এরপরে আমার রুমে কখনোই আসবে না। এরপরে সে সেখান থেকে চলে যায়। ওদিকে দাসী লিসাকে বলছিল, প্রিন্স ইয়াউসির জন্য অনেক বেশি লয়াল, আর প্যালেসে তাকে স্পেশাল ট্রিটমেন্টও দেওয়া হয়ে থাকে। তো লিসা বলছিল, আমার গায়ের সুগন্ধ প্রিন্সকে এত বেশি অ্যাট্রাক্ট করবে যে সে যত চেষ্টা করুক না কেন সে আর লয়াল থাকতে পারবে না। আর এরপরেই যা আমি চাইছি তা আমি পেয়েই ছাড়ব। এরপরে আমরা দেখতে পাই ইয়াউসি তার দাসীর ব্রাদারকে বলছিল, তোমাকে লিসার সাথে নাইট স্পেন্ড করতে হবে। আর যখনই প্রিন্স এইসব কিছু দেখবে তাকে প্যালেস থেকে ছুড়ে ফেলে দেবে। কিন্তু লিসা এইসব কিছু শুনে নিয়েছিল। সন্ধ্যের সময় প্রিন্স আর ইয়াউসি ডিনার করছিল। তখনই সেখানে লিসা চলে আসে। প্রিন্স বলছিল, তুমি কার পারমিশন নিয়ে এখানে এসেছো? তো ইয়াউসি তাকে বলছিল, লিসা তোমার প্রাণ বাঁচাচ্ছে, তাই তো আমি তাকে ডিনার করার জন্য রেখেছি। আসলে ইয়াউসি লিসাকে মেডিসিন দেওয়া স্যুপ খাওয়াতে চেয়েছিল, যাতে সে তার প্ল্যানটা সাকসেসফুল করতে পারে। ইয়াউসি লিসাকে স্যুপ অফার করে, কিন্তু লিসা তো সব কিছুই জানতো, তাই তো সে নাটক করছিল তার মাথা ঘুরছে। তাই তো ইয়াউসির মনে হচ্ছিল তার প্ল্যান কাজ করেছে। তাই সে তার দাসীকে বলছিল, আমি ডক্টর পাঠিয়ে দিচ্ছি, তুমি লিসাকে রুমে নিয়ে যাও। দাসী চেক করে, তো তার মনে হচ্ছিল লিসা পুরোপুরি বেহুশ হয়ে গিয়েছে। এরপরে তার ভাই সেখানে আসে। সে লিসাকে বলছিল, ইয়াউসির জন্য আমি আজকে তোমাকে ছাড়বো না, আর তোমার অবস্থা মৃত্যুর থেকেও খারাপ করে দেব। এরপরে তার ক্লোজ যায়। ওদিকে ইয়াউসি প্রিন্সকে লিজার রুমে নিয়ে যাচ্ছিল। সে বলছিল, লিজা তোমার জন্য এত কিছু করছে, তবে আমি তার কোনো কিছুই হতে দেব না। তখন ইয়াউসি দাসী নাটক করতে করতে প্রিন্সকে বলছিল, লিসার রুম তো ভেতর থেকে বন্ধ করা আছে, আর ভেতর থেকে কোনো একটা পুরুষ মানুষের আওয়াজ পাওয়া যাচ্ছে এর সাথে আছে। এরপরে খুব রেগে গিয়ে প্রিন্স দরজা ভেঙে ফেলে, কিন্তু সেখানে তো লিসা ছাড়া আর অন্য কেউই ছিল না। তো লিসা দেখাতে থাকে তার শরীর খুব খারাপ আছে। তখন ডক্টর তার নার্ভস চেক করে বলছিল, বেশি রক্তক্ষরণ হওয়ার কারণে তার শরীর খারাপ হয়ে গিয়েছে। তো লিসার দাসী প্রিন্সকে বলছিল, আপনার ঔষধ বানানোর জন্য লিসা তার অনেক রক্ত শরীর থেকে বের করেছে। তো প্রিন্স ভাবছিল, এই মেয়েটা তো নিজের কথা একটুও ভাবছে না, সে তো শুধুমাত্র আমার কথাই ভাবছে। তখন ইয়াউসি ভাবছিল, তুমি প্রিন্সকে সিডিউস করার জন্য এই সব হারকাত করছো, আমি তোমাকে ছাড়বো না। ডক্টর বলছিল, চিন্তা করার দরকার নেই, আমি মেডিসিন দিয়ে দেবো, তো লিসা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কিন্তু তখনই প্রিন্সের শরীরে বিষক্রিয়া শুরু হয়ে যায়, আর সে খুব জোরে জোরে চিৎকার করতে থাকে। ডক্টর বলছিল, এখন এই বিষের প্রতিক্রিয়া সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে, যদি প্রিন্স লিসার সাথে ইন্টিমেট না হয় তবে সে হয়তো মারা যাবে। তো প্রিন্স বলছিল, আমি ইয়াউসিকে ছেড়ে অন্য কারো কাছে দুটো অপশান আছে, এক তো প্রিন্সকে লিসার সাথে ইন্টিমেট হতে হবে, আর না হলে তাকে এই যন্ত্রণার সাথে মরতে হবে। তো লিসা বলছিল, এমন কোনো কিছু করার প্রয়োজন নেই, আমি বুক চিরে আমার নিজের রক্ত দিয়ে দেব। এরপরে সে তার মাথা থেকে হেয়ারপিন বের করে নিজের ছাতিতে মারতেই চলেছিল, কিন্তু প্রিন্স তার হাত ধরে নেয়। আর সে বলছিল, তুমি নিজেকে মেরে ফেলতে পছন্দ করছো, কিন্তু আমার টাচ করা পছন্দ করছো না। তো লিসা বলছিল, আমি তোমার আর ইয়াউসির মাঝখানে আসতে চাইছি না, এমনিতেও ইয়াউসি আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে, তো আমি তার সাথে এমনটা কখনোই করতে পারবো না। কিন্তু প্রিন্স বলছিল, সবাই এখান থেকে চলে যাও। আর এই দৃশ্য দেখে ইয়াউসির তো অনেক বেশি কষ্ট হচ্ছিল, আর সে কান্না করতে করতে সেখান থেকে চলে যাচ্ছিল। লিসা প্রিন্সকে বলছিল, আপনার আমার সাথে ইন্টিমেট হওয়ার প্রয়োজন নেই, আপনি আমার শোল্ডারে বাইট করে আমার রক্ত নিয়ে নেন। কিন্তু প্রিন্স যখন তার শোল্ডার দেখে, সেখানে তো দাঁতের দাগ ভর্তি হয়েছিল, আর সে ভাবছিল মেয়েটা কতটা পাগল, এর পুরো শোল্ডারটাই ক্ষত বিক্ষত হয়ে আছে, তবুও সে আমার সম্পর্কে ভাবছে। এরপরে সে তাকে বেডে নিয়ে যায়। তো লিসা বলছিল, আমার এই কাজটা ঠিক মনে হচ্ছে না, আসলে ইয়াউসি কি ভাববে। প্রিন্স বলছিল, তুমি তার চিন্তা করো না, আমি তাকে সব কিছু বুঝিয়ে দেব, আর এমনিতেও আমি তোমাকে হার্ট করব না। এরপরে তার সাথে নাইট স্পেন্ড করে নেয়। ওদিকে ইয়াউসির দাসির ব্রাদার মেডিসিনের নেশার কারণে তার কাছে চলে যায়, আর তাকে হাক করে বলছিল, প্রিন্স এখন তোমার প্রতি ইন্টারেস্টেড নয়, আর এখন সে তোমাকে ভালোবাসে না, তবে তুমি তার জন্য কেন নিজেকে পিওর রাখতে চাইছো। ইয়াউসি বলছিল, আমি তার ওয়াইফ, তাই তুমি আমাকে টাচ করার চেষ্টা করো না। কিন্তু মেডিসিনের নেশার কারণে সে ইয়াউসির কোনো কথা শোনে না, আর তার সাথে জবরদস্তি করে, আর তার সাথে ইন্টিমেট হয়ে যায়। পরের দিন সকালে প্রিন্স যখন লিসাকে দেখছিল, তো লিসা ঘুমের মাঝে তাকে ব্রাদারহুড নামে ডাকছিল। এই কথা শুনে প্রিন্সের মনে পড়ছিল যখন তার চোখে চোট লেগেছিল, তো সেই সময় সেই যুদ্ধে একটা মেয়ে তার প্রাণ বাঁচিয়েছিল, আর সে তাকে প্রমিস করেছিল সে সেই মেয়েটাকে বিবাহ করবে, আর শুধুমাত্র ওই মেয়েটাই তার ওয়াইফ হবে।
আসলে সেই মেয়েটা লিসাই ছিল। প্রিন্স তাকে চেনার জন্য একটা পেন্ডেন্ট দিয়েছিল, কিন্তু প্রিন্সকে বাঁচানোর সময় তাড়াহুড়োর কারণে তার হাত থেকে সেই পেন্ডেন্টটা সেখানেই পড়ে গিয়েছিল, যা ইয়াওসি নিয়ে নিয়েছিল। তাই তো প্রিন্সের মনে হচ্ছিল ইয়াওসি তাকে বাঁচিয়েছিল, তাই তো সে তাকে বিবাহ করে নিয়েছিল। বর্তমানে আমরা দেখতে পাই প্রিন্স লিসাকে জিজ্ঞাসা করছিল, তুমি একটু আগে আমাকে কি নামে ডাকলে? লিসার তো কিছু মনেই ছিল না, বা সে কিছু জানতো না, সে তো ঘুমের ঘোরে ছিল। তাই সে বলে, আমি কিছুই জানি না, আপনি হয়তো কিছু ভুল কিছু শুনেছেন। আর তাকে বলছিল, এখন তো আপনার বিষক্রিয়া শেষ হয়ে গিয়েছে, তবে এখন আমি এই প্যালেস ছেড়ে চলে যাচ্ছি। তো প্রিন্স বলছিল, তবে কি তুমি আমাকে এত বেশি ঘৃণা করো যে কিনা তুমি এই প্যালেসে থাকতেও চাইছো না? লিসা বলছিল, এমন কোনো বিষয় না, কিন্তু আমি চাই না আপনার আর ইয়াওসির রিলেশন কোনো রকমভাবে খারাপ হোক। প্রিন্স বলছিল, এই পয়জন এত তাড়াতাড়ি ঠিক হবে না। যখন আমার পয়জন পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে তখন আমি তোমাকে এখান থেকে যেতে দেব। ওদিকে ইয়াওসি হাউকে বলছিল, কাল রাত তুমি নেশার ঘরে জোর করে আমার সাথে ইন্টিমেট হয়েছো। কিন্তু হাউ বলছিল, আমি তো এইসব বিষয়ে কোনো কিছুই জানি না, কারণ মেডিসিনের কারণে আমার কোনো কিছুই মনে নেই। তো ইয়াওসি তাকে বলছিল, তুমি যদি এখনই এখান থেকে না চলে যাও তবে প্রিন্স তোমাকে আর আমাকে দুজনকেই মেরে ফেলবে। তখনই প্রিন্স ইয়াওসির সাথে দেখা করতে আসে। তো হাউ পেছনে লুকিয়ে পড়ে, আর ইয়াওসি এমন ভাব দেখাতে থাকে যেন কোনো কিছুই হয়নি। সে তাকে বলছিল, আমার ছোটবেলা থেকেই এই পয়জনের অসুখটা রয়েছে, তাই তো সে লিজার সাথে নাইট স্পেন্ড করতে বাধ্য হয়েছিল। তো ইয়াওসি তাকে বলছিল, এখন তো তোমার অসুখ ঠিক হয়ে গিয়েছে, তবে এখন তো তুমি লিজাকে যেতে দেবে? তো প্রিন্স বলছিল, না, সে কিছুদিন এখানেই থাকবে, কারণ এখনও এই পয়জনের এফেক্ট পুরোপুরিভাবে শেষ হয়নি। তো ইয়াওসি বলছিল, লিজা অনেক বেশি বিউটিফুল, তবে কি তুমি ওর কারণে আমাকে ভালোবাসা বন্ধ করে দেবে? তো প্রিন্স বলছিল, তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে, আমি এই বিষয়টা কখনো ভুলতে পারবো না, আর সেই কারণে তুমি আমার ওয়াইফ থাকবে। তো ইয়াওসি ভাবে, সে তো আমি ছিলাম না যে কিনা প্রিন্সের প্রাণ বাঁচিয়েছিল, কিন্তু আসল সত্যটা আমি প্রিন্সকে কখনো জানতেই দেব না। পরে আমরা দেখতে পাই ইয়াওসির দাসী লিসাকে খাবার জন্য শুধুমাত্র ফ্রুটস দিচ্ছিল। তো লিসার দাসী বলছিল, শুধুমাত্র এই ফ্রুটস খেয়ে সে কীভাবে রিকভার করতে পারবে? তো দাসী বলছিল, তার রক্ত প্রিন্সের মেডিসিনের জন্য ব্যবহার করা হচ্ছে, তাই তো তাকে এই সব কিছুই খেতে হবে। আর প্রিন্সের অর্ডার আছে প্রিন্সের মেডিসিন বানানোর জন্য তাকে প্রতিদিন রক্ত দিতে হবে। এরপরে সে রক্ত নিয়ে যাচ্ছিল এবং তা নিয়ে গিয়ে বাগানে ফেলে দিচ্ছিল। আর সে বলছিল, প্রিন্সেসের অর্ডার আছে রোজ আমাদের লিসার রক্ত নিতে হবে, আর সেই রক্ত ফেলে দিতে হবে। আর এই সমস্ত কিছু লিসার দাসী দেখে ফেলেছিল। আর সে লিসাকে বলছিল, আমি প্রিন্সকে বলে দেব ইয়াওসি তোমার রক্ত নিয়ে কিভাবে খেলা করছে। তো লিসা বলছিল, তবে কি তোমার কথা প্রিন্স বিশ্বাস করে নেবে যে কিনা ইয়াওসি এমনটা করেছে, আর তোমাকে এই দোষী বানিয়ে দেওয়া হবে? এরপরে আমরা দেখি প্রিন্স আর ইয়াওসি একসাথে বসেছিল। ইয়াওসি তাকে ড্রিঙ্ক অফার করছিল, আর সে বলছিল, অনেক সময় ধরে আমরা একসাথে নেই, তবে কি তুমি আজকের আমার সাথে আমার রুমে থাকবে? তো প্রিন্স হ্যাঁ বলে দেয়। যখন ইয়াওসি তার ক্লোজ হতে শুরু করেছিল, তো প্রিন্স তো ইয়াওসির মধ্যে লিজাকে দেখতে পাচ্ছিল, আর সে ইয়াওসিকে ধাক্কা মেরে দেয়। আর তার মধ্যে আবার একবার লিজার ক্লোজ যাবার চাহিদা ফুটে ওঠে। তো সে লিজার রুমে চলে যায়, যেখানে দাসী লিজাকে বলছিল, তুমি প্রিন্সকে কেন বলছো না প্রিন্সেস তোমার রক্ত নিয়ে তা বাগানে ফেলে দিয়ে নষ্ট করছে? তো লিজা বলছিল, ইয়াওসি যদি এমনটা করতে চায় তবে আমি তাকে রক্ত দেব। আমার জন্য সেও অতটাই গুরুত্বপূর্ণ যতটা আমার জন্য প্রিন্স গুরুত্বপূর্ণ। প্রিন্স তো এই সব কিছু শুনে ফেলেছিল, আর সে ভাবছিল, আমার এমনটা মনে হচ্ছে যে কিনা আমি তোমাকে ভালোবেসে ফেলছি। তার আওয়াজ শুনে লিসা বাইরে এসে বলছিল, আপনি এই সময় এখানে কেন এসেছেন? তো প্রিন্স বলছিল, ইয়াওসি তোমার সাথে এমনটা করেছে, তবে এসব কিছু আমাকে কেন বলনি? তো লিসা বলছিল, আমি আপনাকে প্রতিদিন রক্ত দিতে রাজি আছি, আপনার অসুখটা ঠিক হয়ে গেলে আমার সাথে তো আর ইন্টিমেট হতে হবে না। তো প্রিন্স বলছিল, তোমার এই কথাটাই আমি সবথেকে বেশি ঘৃণা করি, যেখানে তুমি এই প্যালেসটাকে সবসময় ছাড়তে চাইছো। এরপরে তাকে নিজের দিকে টানে আর তার ক্লোজ চলে যায়। তো লিসা বলছিল, আপনি আমাকে হার্ট করছেন, প্লিজ আমাকে যেতে দাও। কিন্তু প্রিন্স তার কোনো কথাই শোনে না। তো লিসা বলছিল, আমি ইয়াওসি না, আপনি হয়তো আমাকে ভুল ভাবছেন। তো প্রিন্স বলছিল, আমি সব কিছুই জানি, তুমি আসলে লিসা, আর শুধুমাত্র তুমিই আমার ওমেন হতে পারো। আর প্রিন্স তাকে কিস করে নেয়। আর এই সমস্ত কিছু ইয়াওসি দেখে ফেলে, আর সে ভাবছিল, এইবার তো তুমি জেনে বুঝেই লিসার ক্লোজ গিয়েছ। এরপরে সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। আর সে ভাবছিল, লিসা আমি তোমাকে ছাড়বো না। পরের দিন সকালে ইয়াওসি প্রিন্সকে বলছিল, অনেকদিন ধরে বাইরে ঘুরতে যাওয়া হয়নি, তাই আমি একটু ঘুরতে যেতে চাই। তো ঘুরতে যাওয়ার জন্য প্রিন্স ও রাজি হয়ে যায়। এরপর সেখানে লিসা চলে আসে। তো ইয়াওসি ভালো হওয়ার নাটক করতে থাকে আর তাকে ওয়েলকাম জানায়, আর তাকে বলছিল, ডক্টর বলেছে প্রিন্সের বিষক্রিয়া পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে। তো লিসাকে আমাদের জোর করে এখানে রাখাটা উচিত হচ্ছে না। আর সে মনে মনে ভাবছিল, এই প্যালেসটা আমার, আর আমি তোমাকে এখানে কোনো মতেই থাকতে দেব না। তখনই লিসার বমি শুরু হয়ে যায়। তো প্রিন্স তাকে বলছিল, এটা আমাদের প্রথম বাচ্চা,
আর সে একটা রয়্যাল চাইল্ড, সেই কারণেই আমি তোমাকে এই প্যালেসের কুইন বানিয়ে রাখবো। সমস্ত লোকেরা তাকে কংগ্রাচুলেট করছিল, আর ইয়াওশিও দেখাচ্ছিল যেন সে খুশি আছে, কারণ সে প্রিন্সের থেকে আলাদা হতে চাইছিল না। এই কারণে সে তার দাসীকে বলছিল, আমার খাজানার মধ্যে সব থেকে দামি জুয়েলারিটা নিয়ে এসো, আমি তা লিসাকে দিয়ে দেব। আসলে লিসাও তো জানতো এই সমস্ত কিছু নাটক। ইয়াওশি ভাবছিল, আমি তোমাকে এই প্যালেসে থাকতেই দেবো না, আর তুমি তোমার বাচ্চাকে এখানে জন্ম দিতেও পারবে না। তো ওদিকে লিসা ভাবছিল, আমি শুধুমাত্র এই প্যালেসের রানী হয়ে থাকবো না, আমি আমার 4 বাচ্চাকে সুরক্ষিতভাবে জন্মেও দেব। এরপরে আমরা দেখতে পাই লিসা আর প্রিন্সের বিয়ে হচ্ছিল, আর লিসা ইয়াওশিকে গিফট দিচ্ছিল। সে বলছিল, এটা জাদুই আর আমাদের এরিয়ার সব থেকে দামি একটা বালা, এটা পরে থাকলে তোমার প্রেগনেন্সির সময় তোমার অনেক সুস্থ থাকবে, ভালো থাকবে। তো ইয়াওশি ভাবছিল, তুমি আমাকে টোন করছো কারণ আমি বাচ্চার জন্ম দিতে পারছি না, তোমাকে তো আমি ছাড়বো না। ঠিক তখনই তারও বমি হওয়া শুরু হয়ে যায়। তো লিসার দাসী বলছিল, আমি নোটিস করেছি সকাল থেকেই প্রিন্সেসেরও সিনটাম কিছুটা লিসার মতোই। তো ইয়াওশির মনে পড়ে যায় সেও প্রেগনেন্ট হয়ে যায়নি তো, কারণ সেও তো নাইট স্পেন্ড করেছিল। লিসা সেই সুযোগ ব্যবহার করে তার দাসীকে বলছিল, তুমি ডক্টরকে ডেকে পাঠাও। তো ইয়াওশি বলছিল, আমার শুধুমাত্র একটু পেটে ব্যথা আছে, আমি একটু আরাম করলে ঠিক হয়ে যাব। আর সে বলছিল, আজ তো প্রিন্স আর লিসার স্পেশাল ডে, তাই তোমাদের দুইজনের আজকের একসাথে থাকা উচিত, আর আমি একটু আরাম করলেই ঠিক হয়ে যাব। এরপর সে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই ডক্টর ইয়াওশির পালস চেক করছিল, তো জানতে পারা যায় সেও প্রেগনেন্ট আছে। তো ইয়াওশি বলছিল, আমি এই বাচ্চাটাকে জন্ম দেব না, একে আমি অ্যাভয়েড করে দেবো। তো ডক্টর তাকে বলছিল, আপনার বডি এখন অনেক দুর্বল আছে, যদি এখনই আপনি অপারেশন করতে চান তবে আপনি ফিউচারে কোনোদিন মা হতে পারবেন না। ইয়াওশি ডক্টরকে বলছিল, যদি তুমি এই খবরটা অন্য কাউকে বলো তবে আমি তোমার পুরো ফ্যামিলিকে রাজ্য থেকে বের করে দেব। তো ডক্টর বলছিল, আমি কাউকে বলবো না। ইয়াওশি অনেক কান্না করছিল আর বলছিল, যদি প্রিন্স জানতে পারে সে আমাকে কখনোই ভালোবাসবে না, এখন আমি কি করব। তখনই সেখানে হাউ চলে আসে। তো ইয়ানশি তাকে থাপ্পড় মেরে দেয় আর তাকে বলছিল, তোমার কারণেই এই সব কিছু হয়েছে। আর তাকে বলছিল, সবাই এবার জানতে পারবে এই বাচ্চাটা আসলে প্রিন্সের না, কারণ তোমার চেহারার উপরে যে দাগটা রয়েছে সেটাই তো এই বাচ্চারও থাকবে। তো হাউ বলছিল, যদি তুমি এই ঔষধটা খেয়ে নাও আর যদি তোমার ব্লাড এই ইনসেক্টের উপরে দিয়ে দাও তবে তোমার বাচ্চা লিসার শরীরে চলে যাবে, আর লিসার বাচ্চা তোমার শরীরে চলে আসবে, আর এর ফলে সবার এটাই মনে হবে লিসা প্রিন্সকে ধোকা দিয়েছে। ইয়াওশি বলছিল, গড আমাকে সাহায্য করছে, আর তার দাসীকে বলছিল, গিয়ে লিসার ব্লাড নিয়ে আসো। ইয়াওশি ঔষধ নিয়ে নিচের আর লিসার ব্লাড সেই জাদুই ইনসেক্টের উপর দিয়ে দেয়। এর ফলে সেটার মধ্য থেকে জাদুই স্মোক বের হচ্ছিল, আর সেটা ওর পেটের মধ্যে চলে গিয়েছিল। এর সাথে তার পেটে অনেক বেশি যন্ত্রণা হচ্ছিল, আর সেই কালো স্মোকটা লিসার কাছেও গিয়েছিল। এর ফলে তারও পেটে অনেক বেশি যন্ত্রণা হচ্ছিল। কিন্তু এইবার তো লিসা জানতো ইয়াওশি কালো জাদু করেছে, যাতে এই জাদু করে সে তার বাচ্চাকে ছিনিয়ে নিতে পারে। তাই তো লিসা আগে থেকেই রেডি হয়েছিল। এরপর সে তার জাদুই শক্তির উপর নির্ভর করে নিজের বাচ্চাদের উপরে একটা প্রোটেকশন লেয়ার বানিয়ে দেয়, যাতে সেই কালো জাদু তার বাচ্চার কোনো ক্ষতি না করতে পারে। তখনই প্রিন্স সেখানে চলে আসে, পরে তারা দুইজন ক্লোজ হচ্ছিল। ঠিক তখনই একটা দাসী এসে বলে, ইয়াওশির শরীর ঠিক নেই আর সে আপনাকে খুব মনে করছে। তো লিসা তাকে বলছিল, তুমি ইয়াওশির কাছে চলে যাও। প্রিন্সের তো সেখান থেকে যাওয়ার মন ছিল না, কিন্তু লিসা জোর করাতে সে সেখান থেকে চলে যায়। তো লিসার দাসী তাকে বলছিল, আপনি প্রিন্সকে কেন যেতে দিয়েছেন? তো লিসা বলছিল, আগের জন্মে তো ইয়াওশি আমার থেকে আমার বাচ্চাদের ছিনিয়ে নিয়েছিল, কিন্তু এইবার আমি তেমন কোনো কিছুই হতে দেব না। এইবার আমি আমার বাচ্চাদের সুরক্ষিতভাবে জন্ম দেব, আর তার বাচ্চা সে নিজেই জন্ম দেবে। তখনই সকলে জানতে পারবে আসলে ধোকা আমি নয়, সে দিয়েছে। ওদিকে ইয়াওশি প্রিন্সকে বলছিল, আমি অনেক দিন ধরে ঠিকভাবে ঘুমোতে পারছি না, তবে কি তুমি আজকে রাতে আমার সাথে থাকবে? তো প্রিন্স তার সাথে থাকতে রাজি হয়ে যায়। ইয়াওশি জেনে বুঝেই তার রুমের মধ্যে একটা নেশার ধোঁয়া রেখেছিল, আর সেই গন্ধের কারণে প্রিন্স সেখানেই বেহুশ হয়ে যায়। আর ইয়াওশি তার রক্ত একটা হোয়াইট কাপড়ের উপরে লাগিয়ে দেয়, আর সে বলছিল, যদিও আমার ফার্স্ট টাইম আপনার সাথে ছিল না, কিন্তু তবুও আমি আপনাকেই ভালোবাসি, আর আমি ওই লিসাকে তোমাকে আমার থেকে ছিনিয়ে নিতে দেবো না। এরপরে সে প্রিন্সের ক্লোজ হতে থাকে, কিন্তু তার পেটে হঠাৎই যন্ত্রণা হচ্ছিল, আর সে বলছিল, লিসা আমার এই যন্ত্রণা তোমার কারণেই সহ্য করতে হচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না, যখন তুমি আমার বাচ্চাদের জন্ম দেবে তখন আমি এর থেকে বেশি যন্ত্রণা তোমায় দেব। পরের দিন সকালে সে প্রিন্সকে বলছিল, আগামীকাল রাত্রে আমি পুরোপুরিভাবে আপনার হয়ে গিয়েছিলাম। এরপরে সে ব্লাড দেখিয়ে দেয়। তো প্রিন্স ভাবছিল, আমার কালকের বিষয়ে কোনো কিছু মনে কেন পড়ছে না। ইয়াওশি তাকে বলছিল, তবে কি তুমি আমাকে ভালোবাসো না? তো প্রিন্স বলছিল, আমাকে মাফ করে দাও, আমরা 2 বছর আগে বিয়ে করেছিলাম, কিন্তু আমি কখনোই তোমাকে ওয়াইফের মর্যাদা দেইনি, এখন তুমিই আমার ওয়াইফ থাকবে। ইয়াওশি ভাবছিল, আমি খুব তাড়াতাড়ি আমার প্রেগনেন্সি সম্পর্কে অ্যানাউন্স করে দেব, আর আমার যে ডিফর্ম বাচ্চা লিসা জন্ম দেবে তখন দেখবে তোমার সাথে কি হবে। এরপরে আমরা দেখি প্রিন্স তার প্যালেসে একজন জ্যোতিষীকে ডাকে,
যাতে সে তার বাচ্চাদের সম্পর্কে বলতে পারে। জ্যোতিষী তার নিয়মকানুন শুরু করে। এর ফলে সে জানতে পারে তাদের দুইজনের মধ্যে কোনো একজনের শরীরে খারাপ শক্তি রয়েছে আর একজনের শরীরে দিব্য শক্তি বাচ্চা রয়েছে, যাকে ঈশ্বরের রূপ বলা হয়েছিল। তো প্রিন্স জিজ্ঞাসা করছিল, আপনি কি আমাকে বলতে পারবেন আসলে কার শরীরে দিব্য বাচ্চা রয়েছে? তো অ্যাস্ট্রোলজার নিজের শক্তির প্রয়োগ করে। তো সে কনফিউজ হয়ে যায়, কারণ লিসার শরীরের আশেপাশে খারাপ শক্তি ছিল কিন্তু বাচ্চাটা পিওর ছিল। ওদিকে ইয়াওশির শরীরের আশেপাশে ভালো শক্তি ছিল কিন্তু বাচ্চা তো এভিল ছিল। তো সে ভাবছিল, যদি আমি কোনো কিছু বলি তো ইয়াওশি আমাকে শাস্তি দেবে, এই কারণে আমি ইয়াওশির নাম নিয়ে নেই। তাই সে বলে দেয় ইয়াওশির শরীরে দিব্য বাচ্চা রয়েছে। তো ইয়াওশি ভাবছিল, তবে কি লিসা দিব্য বাচ্চা জন্ম দিতে চলেছিল? কিন্তু কোনো ব্যাপার না, এখন থেকে এই বাচ্চা আমার। এরপরে অ্যাস্ট্রোলজার বলছিল এভিল স্পিরিট লিসার শরীরের আশেপাশে রয়েছে। তো এই খারাপ এনার্জি ইয়াওশির ভালো বাচ্চার উপর প্রতিক্রিয়া করতে পারে, তাই ইয়াওশির লিসার থেকে দূরে থাকাটাই ভালো হবে। তো ইয়াওশি প্রিন্সের পেছনে লুকিয়ে গিয়ে বলে, আমি আমার বাচ্চাকে প্রোটেক্ট করব। তো লিসা প্রিন্সকে বলছিল, চিন্তা করার দরকার নেই, আমি নিজেই আইসোলেট হয়ে যাব আর আমি বাইরে বের হব না। তো প্রিন্স বলছিল, তুমি চিন্তা করো না, তোমার জন্য সেখানে কোনো কিছুর অভাব হবে না। লিসা ভাবছিল, এটা তো শুধুমাত্র একটা বাহানা ছিল, এর ফলে আমি আমার বাচ্চাদের সুরক্ষিতভাবে জন্ম দিতে পারবো। ওদিকে ইয়াওশি ভাবছিল, যখন তুমি আমার ডিফর্ম বাচ্চাদের জন্ম দেবে সেই দিনটাই তোমার জন্য শেষ দিন হবে। ওদিকে লিসা মনে মনে ভাবছিল, এইবার সেই রকম কোনো কিছুই হবে না যেমনটা তুমি আমার সাথে আগের জন্মে করেছিলে। এরপরে আমরা দেখতে পাই লিসার দাসী তাকে বলছিল, আপনি এমনটা কেন করেছেন? আপনি 2 মাস ধরে এত মেহনত করেছেন, তবে গিয়ে ওই প্রিন্স আপনার প্রতি এতটা আকৃষ্ট হয়েছিল। তো লিসা বলছিল, কখনো কখনো বড় জিনিস হাসিল করার জন্য ছোটোখাটো বিষয়গুলোকে ছেড়ে দেওয়া উচিত। এরপরে সে তার দাসীকে বলছিল, আজকের তো ইয়াওশির জন্মদিন আর এই ফুলের গন্ধটা তার অনেক বেশি পছন্দ হবে, তবে তুমি গিয়ে তাকে এটা গিফট দিয়ে আসো। ওদিকে আমরা দেখতে পাই ইয়াওশি আর প্রিন্স একসাথে ছিল। ইয়াওশি বলছিল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার কারণে আজকের আমি এতটা বেটার ফিল করছি। তো প্রিন্স বলছিল, তুমি আমার দিব্য বাচ্চাদের জন্ম দিতে চলেছ, তবে তোমার জন্য তো আমি এতটা করতেই পারি। তো ইয়াওশি বলছিল, আজকের আমার জন্মদিন, তবে কি আমরা একসাথে কিছু সময় স্পেন্ড করতে পারি? এরপরে সে প্রিন্সের ক্লোজ হচ্ছিল, কিন্তু প্রিন্সের তখনই ফ্লাওয়ারের স্মেল আসে, যা কিনা কিছুটা লিসার স্মেলের মতো ছিল। আর তার মনে পড়ে সে অনেক দিন ধরে লিসাকে দেখতেও যায়নি, তাই সে ইয়াওশিকে থামিয়ে দেয় আর তাকে বলে তার কিছু কাজ রয়েছে। এরপরে সে সেখান থেকে চলে যায়। ওদিকে লিসা ঘুমিয়েছিল, প্রিন্সকে তাকে টাচ করে, তো সে একটু ভয় পেয়ে যায়। এরপরে সে প্রিন্সকে দেখে কান্না করতে শুরু করে। তো প্রিন্স বলছিল, তোমার সাথে কি কেউ কিছু করেছে? তুমি কান্না কেন করছো? তো লিসা বলছিল, আমি কালকের সকালে উঠব, তবে আবার একবার আমার এই স্বপ্নটা ভেঙে যাবে আর আমি আবার একবার প্রিন্সকে দেখতে পাবো না। তো প্রিন্স বলছিল, এটা কোনো স্বপ্ন না, আজ থেকে আমি প্রতিদিন তোমার সাথে দেখা করতে আসব। তো লিসা বলছিল, ঠিক আছে, আমি তোমার জন্য প্রতিদিন অপেক্ষা করব। এরপরে প্রিন্স লিসার ক্লোজ হতে যাচ্ছিল, কিন্তু লিসা প্রিন্সকে থামিয়ে বলছিল, আমি প্রেগনেন্ট আছি। তো প্রিন্স বলছিল, তুমি আমাকে মানা করছো? তো লিসা বলছিল, ঠিক আছে, তবে একটু ভদ্রভাবে। এরপরে দুইজন একসাথে নাইট স্পেন্ড করে নেয়। পরের দিন আমরা দেখতে পাই লিসা ইয়াওশির সাথে দেখা করতে গিয়েছিল। তো ইয়াওশি তাকে বলছিল, তোমার সাহস কি করে হলো যে কিনা তুমি আমার প্যালেসে চলে এসেছো? ইয়াওশির দাসী বলছিল, যদি প্রিন্স জানতে পারে তুমি ইয়াওশির কাছে এসে তার ক্ষতি করার চেষ্টা করছো, তবে তো সে তোমাকে অনেক বড় শাস্তি দেবে। তো লিসা দাসীকে একটা থাপ্পড় মেরে দেয় আর সে বলতে থাকে, তুমি শুধুমাত্র একটা দাসী আর আমি হলাম প্রিন্সের ওয়াইফ, আর আমি তার বাচ্চাকে জন্ম দিতে চলেছি, তবে তোমার সাহস কি করে হলো আমার সাথে এমনভাবে কথা বলার? তো ইয়াওশি খুব রেগে এসে লিসাকে মারতেই চলেছিল, কিন্তু তখনই তার লিভার পেন শুরু হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে লিসারও লিভার পেন শুরু হয়ে গিয়েছিল। দুজনেরই বাচ্চা জন্ম দেওয়ার জন্য অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছিল। ওদিকে প্রিন্স সেই জ্যোতিষীকে ডেকে পাঠায়, যে কিনা তার পাওয়ার দিয়ে দেখছিল আকাশে 2টো স্টারের এনার্জি ঘুরছিল, একটা ছিল লাকি স্টার আর অন্য একটা ছিল এভিল স্টার। প্রিন্স ভাবছিল, এটা কেমন বিষয়, লিসা আর ইয়াওশি দুজনেরই বাচ্চার জন্ম আজকের হতে চলেছে আর একসাথেই হচ্ছে। তখন আমরা দেখতে পাই ইয়াওশি ডেলিভারির জন্য অনেক বেশি কষ্ট হচ্ছিল, আর দাসী প্রিন্সের কাছে এসে বলছিল, লিসার বাচ্চার মধ্যে এভিল স্পিরিট রয়েছে, মনে হয় তার কারণেই ইয়াওশির এমন অবস্থা হচ্ছে। জ্যোতিষী বলছিল, যখন লিসার বাচ্চার জন্ম হয়েছে, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তাকে তুমি মেরে ফেলবে। ওখানে দাসী বলছিল, জ্যোতিষী সঠিক কথা বলছে, লিসার ইয়াওশির কাছে আসার কারণেই প্রিন্সেসের ডেলিভারিতে এত প্রবলেম হচ্ছে আর সে তার বাচ্চাকে জন্ম দিতে পারছে না, আপনার তো তাকে সঙ্গে সঙ্গেই মেরে ফেলা উচিত। তখনই তার সৈনিক বলছিল, আকাশে 4টি রঙের লাইট ঘুরে বেড়াচ্ছে। তা দেখার পরে অ্যাস্ট্রোলজার অনেক বেশি খুশি হচ্ছিল, আর সে বলছিল, এই 4টে লাইট তো স্বর্গের স্পিরিচুয়াল এনার্জির সংকেত, এর মানে ওই 4টে বাচ্চা অনেক শক্তিশালী আর দিব্য বাচ্চা হবে আর তারা গডের রূপ হবে। আর সে বলছিল, আপনার 4টে বাচ্চার মধ্যেই 4টে গডের রূপ আছে আর তারা অনেক বেশি শক্তিশালী হবে। এরপরে সমস্ত আর্মিরা প্রিন্সকে কংগ্রাচুলেট করছিল
সৈনিক দেখতে পায় পিওর স্পিরিচুয়াল এনার্জি লিসার রুমে যাচ্ছিল, আর তারা বলছিল এই 4টে স্টার তো লিসার রুমে গিয়েছে। এমনটা দেখে তো সমস্ত লোকেরা অবাক হয়ে গিয়েছিল। দাসী বলছিল এমনটা কিভাবে হতে পারে, আসলে প্রিন্সেসই এই লাকি বাচ্চাদের জন্ম দিতে চলেছিল। কিন্তু প্রিন্স তার কোনো কথাই শোনে না, সে লিসার সাথে দেখা করতে চলে গিয়েছিল। দাসী বলছিল লিসা 4টে বাচ্চা জন্ম দিয়েছে, আর লিসা ভাবছিল এইবার আমি ফাইনালি আমার বাচ্চাদের বাঁচিয়ে নিয়েছি। প্রিন্স তার বাচ্চাদের দেখে অনেক বেশি খুশি হচ্ছিল। এরপরে তাকে ধন্যবাদ জানায়, কারণ তার কারণেই সে আজকের এত বেশি খুশি হয়েছে। তো লিসা বলছিল আমি তোমার বাচ্চাদের জন্ম দিয়ে নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করছি। তখনই সেই জ্যোতিষী চলে আসে আর বাচ্চাদের দেখে। তো বাচ্চা তার দিব্য শক্তি দিয়ে সেই জ্যোতিষীর সাথে কথা বলে, তোমার সাহস কি করে হলো যে কিনা তুমি মিথ্যা কথা বলেছ, যে কিনা সেই এভিল স্টার আমার মায়ের পেটে রয়েছে। এখনই এই মুহূর্তেই আমার মায়ের কাছে ক্ষমা চাও ছিলাম, তবে সে বাচ্চাদের জন্ম কিভাবে দিতে পারে, এমনটা সম্ভব হতেই পারে না। এরপরে সে অনেক বেশি কান্না করতে থাকে। তখনই সে জানতে পারে প্রিন্স তার সাথে দেখা করতে আসছে। তো সে বলছিল তুমি এই বাচ্চাকে লুকিয়ে দাও। ওদিকে বাইরে দাঁড়িয়ে থাকা দাসী প্রিন্সকে দেখা করতে যেতে দিচ্ছিল না। প্রিন্স তবুও ইয়াউসির রুমে চলে যায়। প্রিন্স দাসীকে বলছিল আমি আমার বাচ্চাকে দেখতে চাই। তো দাসী বলছিল বাচ্চাকে এখন বাচ্চাকে দেখার জন্য দিয়ে দেব। তো প্রিন্স বলছিল আমাকে আমার বাচ্চাকে দেখাও। প্রিন্স যখনই কাপড়টা সরিয়ে দেয় তো সেই বাচ্চাটা তো একদম নর্মাল আর হেলদি বাচ্চা ছিল। আসলে তো সেই বাচ্চাটা ইয়াউসির ছিল না। আসলে ইয়াউসি প্রথম থেকেই একটা প্ল্যান করে রেখেছিল, আর নিজের রাজ্য থেকে প্রথম থেকেই ওই বাচ্চাটাকে জোগাড় করে রেখেছিল, যাতে কোনো প্রবলেম হলে সে ওই বাচ্চাটার ব্যবহার করতে পারে। প্রিন্স বলছিল তুমি আমার বাচ্চাকে জন্ম দিয়েছ, তবে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দেব। তো ইয়াউসি বলছিল আমার কোনো কিছুই চাই না, আমি শুধুমাত্র এতটুকুই চাই, তুমি আমার সাথে থাকো। তো প্রিন্স বলছিল তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার সাথে থাকবো। ওদিকে দাসী লুকিয়ে লুকিয়ে ইয়াউসির বাচ্চাকে নিয়ে যাচ্ছিল। তখনই লিসার দাসীর সাথে তার ধাক্কা লাগে, এর ফলে বাচ্চাটা নিচে পড়ে যায়। আর তখনই লিসা ইয়াউসিকে কংগ্রাচুলেশন জানানোর জন্য সেখানে এসেছিল। তো প্রিন্স তাকে বলছিল তুমি কিছু সময় আগে বাচ্চাদের জন্ম দিয়েছ, তোমার রেস্ট করা উচিত ছিল। তো লিসা বলছিল আমি ঠিক আছি, আমি শুধুমাত্র আমার সিস্টারের বাচ্চাকে দেখতে এসেছি আর তার জন্য কিছু গিফট নিয়ে এসেছি। তখনই তার দাসী বাচ্চার উপর থেকে কাপড় সরিয়ে দেয়, আর সে তো অনেক বেশি ভয় পেয়ে যায়। তো প্রিন্স তাকে জিজ্ঞাসা করছিল তুমি আসলে কি দেখেছ। তো দাসী বলছিল এখানে তো একটা বাচ্চা আছে। তো ইয়াউসির দাসী বলছিল এখানে কোনো বাচ্চা নেই। কিন্তু লিসার দাসী বলছিল এখানে যে বাচ্চাটা আছে তাকে দেখে আমার অনেক বেশি ভয় লাগছে। তখনই প্রিন্স বলছিল ওর উপর থেকে কাপড়টা সরাও, আমি দেখতে চাই। প্রিন্সের কথায় লিসার দাসী কাপড় সরিয়ে দেয়। তো সে তাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। প্রিন্সও এই দৃশ্য দেখে অনেক বেশি শক হয়ে যায়, আর দাসীকে বলছিল আমাকে সত্যি কথা বলো। তো দাসী বলছিল আসলে এই বাচ্চাটাকে প্রিন্সেস জন্ম দিয়েছে। তখনই সেই জ্যোতিষী বাচ্চাটাকে দেখে, আর সে অনুভব করে এটা তো সেই এভিল স্টার, যাকে দেখে সে কনফিউজ হয়ে গিয়েছিল। আর সে প্রিন্সকে বলছিল এভিল স্পিরিট প্রিন্সেসের বাচ্চার মধ্যে রয়েছে, আর যদি একে না মারা হয় এই রাজ্যে অনেক বড় তুফান আসতে চলেছে। তো ইয়াউসি বলছিল এ আমাদের বাচ্চা না, আমাদের বাচ্চা তো এটা। তো প্রিন্স বলছিল এই বাচ্চাটাকে বাইরে ফেলে দাও। তখনই হাউ চলে আসে আর ইয়াউসিকে বলছিল তুমি আমার বাচ্চার সাথে এমনটা কিভাবে করতে পারো, তুমি নিজেকে প্রোটেক্ট করার জন্য আমার বাচ্চার প্রাণ নিতে চাইছো। তো প্রিন্স বলছিল তুমি এটা কি বলছো। তো হাউ বলছিল সে ইয়াউসিকে ভালোবাসে, আর এই বাচ্চাটা তাদের দুইজনের। কিন্তু এখন সে ইয়াউসিকে ভালোবাসে না, কারণ সে নিজেকে বাঁচানোর জন্য একটা বাচ্চাকেও ছাড়েনি। এখন প্রিন্স সব কিছু বুঝতে পেরেছিল। আসলে ইয়াউসি যে বাচ্চাটাকে তাকে দেখাচ্ছিল আসলে সেই বাচ্চাটা নকল ছিল, আর তাকে বলছিল এর চেহারার উপরে যে বার্থ মার্ক রয়েছে ওই রকম সেম বার্থ মার্ক এই বাচ্চার মুখেও আছে। এর মানে তো এটাই এই বাচ্চাটা হাউয়ের বাচ্চা। এরপরে সে ইয়াউসির গলা ধরে বলছিল আমি সবসময় তোমার সাথে এত ভালো ব্যবহার করেছি, তবে তুমি আমার সাথে এমনটা কেন করলে। এরপরে সে বলছিল ইয়াউসিকে এই রাজ্য থেকে বের করে দেওয়া হোক, আর হাউকে তত সময় পর্যন্ত মারো যত সময় না তার শরীর থেকে তার আত্মা বের হয়ে যায়। ইয়াউসির তো অনেক বেশি রাগ হচ্ছিল। এরপরে সে লিসার গলা টিপতে শুরু করে, আর সে বলছিল এই সমস্ত কিছু তোমার কারণেই হয়েছে। কিন্তু প্রিন্স তাকে প্রোটেক্ট করে নেয়, আর তার সৈনিকদের বলছিল ইয়াউসিকে এখান থেকে নিয়ে চলে যাও। ইয়াউসি বলছিল তুমি আমার সাথে এমনটা করতে পারো না। লিসা ভাবছিল এই সমস্ত কিছু তোমার কারণেই হয়েছে ইয়াউসি। পরের দিন আমরা দেখতে পাই প্রিন্স তার বাচ্চাদের বলছিল তুমি একেবারে তোমার মায়ের মতো হয়েছ। তো বাচ্চা তার দিব্য শক্তি দিয়ে প্রিন্সকে বলছিল আমার মা তার আগের জন্মে তোমাকে কত বেশি ভালোবেসেছিল, কিন্তু তুমি আমার মাকে অনেক জ্বালিয়েছিলে। প্রিন্স তো বুঝতেই পারছিল না আসলে আওয়াজ কোথা থেকে আসছে। তো বাচ্চা বলছিল ড্যাডি আমি বলছি,
আর সে বলছিল আগের জন্মে আমার মম তোমাকে বাঁচিয়েছিল, কিন্তু তুমি তো অন্য কাউকে বিয়ে করে নিয়েছিলে। শুধু এতটুকুই না, তুমি আমার মায়ের ক্ষতি করেছিলে আর আমার মমকে মেরে ফেলেছিলে। তো প্রিন্স ভাবছিল যুদ্ধের সময় যে আমাকে বাঁচিয়েছিল তবে কি সে লিসা ছিল? তো সে বলছিল এমনটা কিভাবে পসিবল হতে পারে। তো বাচ্চা তার দিব্য শক্তি প্রয়োগ করে আর প্রিন্সকে দিব্য দৃষ্টি দিয়ে দেয়। এর ফলে প্রিন্স দেখতে পাচ্ছিল লিসা তাকে যুদ্ধের সময় সাহায্য করছিল, আর তাড়াহুড়োর কারণে সেই পেন্ডেন্টটা সেখানে পড়ে গিয়েছিল, যেটাকে ইয়াউসি উঠিয়ে নিয়েছিল। আর প্রিন্সের মনে হয়েছিল ইয়াউসি তাকে বাঁচিয়েছে, আর সেই কারণে সে তাকে বিবাহ করে নিয়েছিল। আর সে এটাও দেখতে পায় কিভাবে ইয়াউসি লিসার ক্ষতি করত। বাচ্চা বলছিল শুধুমাত্র এতটুকুই না, ইয়াউসি কালো জাদু ব্যবহার করছিল আর স্যারোকেসি করে আমাদেরকে তার শরীরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু আমার মম তো অনেক বেশি স্মার্ট ছিল, তাই তো সে আমাদের সুরক্ষিতভাবে জন্ম দিয়েছে। প্রিন্স ভাবছিল যদি লিসাই লিটিল মুন ছিল তবে সে কখনোই আমাকে বলেনি কেন। তখনই সেখানে লিসা চলে আসে। তো প্রিন্স তাকে হাক করে নেয় আর তাকে বলছিল আমি কত বড় ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, ফাইনালি আমি তোমাকে খুঁজে নিয়েছি। তো লিসা বলছিল তুমি আসলে কি বলছো, আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। তো প্রিন্স বলছিল যাকে আমি আমার লিটিল মুন ভাবছিলাম আসলে সেই লিটিল মুন তুমি ছিলে। এরপরে সে তার সেনাপতিকে ডেকে বলে আমার আদেশ, আজ থেকে এই রাজ্যে কালো জাদু বন্ধ করা হলো, আর আজ থেকে লিসাই হলো এই প্যালেসের কুইন, আর শুধুমাত্র তুমিই আমার ওয়াইফ হবে। যদি আমি এই প্রমিসটা ভেঙে ফেলি তবে যেন গড আমাকে শাস্তি দেয়। তো লিসা বলছিল আমি তো কখনোই তোমার থেকে দূরে যেতে চাই না, আমি সব সময় তোমার সাথেই থাকব। প্রিন্স বলছিল যখন যুদ্ধে তুমি আমাকে প্রোটেক্ট করেছিলে আমি জানতাম না আসলে সেটা তুমি ছিলে, আর এই কারণেই আমি ইয়াউসিকে বিয়ে করেছিলাম। কিন্তু এখন আমি জানতে পেরে গিয়েছি আজ থেকে শুধুমাত্র আমি তোমাকেই ভালোবাসবো, যা কিছু হয়ে যাক না কেন। বাচ্চারা বলছিল মম তুমি কি ড্যাডিকে মাফ করে দিয়েছো? তো লিসা বলছিল এখন আমি আমার পুরো জীবনটা খুশি খুশি ভালোবেসে আমার হাজব্যান্ড আর আমার বাচ্চাদের সাথে থেকে কেটে দিতে চাই। আর এই দৃশ্যের সাথে এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়েছে।